সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ, সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় নির্বাচনী হাওয়া, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার, মাঝখানে আছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব এবং হাই কমিশনার এবং সাবেক আবির, পাশাপাশি ওই প্রান্তে আছেন আমুল ইসলাম খান, সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। দীর্ঘ 9 মাস পর বিএনপির প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, সরকার জনবিচ্ছিন্ন হওয়ায় এমন সিদ্ধান্ত, মন্তব্য নেতাদের। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী, অনিয়ম বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করা হবে, বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ঘোষণা প্রধানমন্ত্রীর। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানী থেকে শিক্ষক সহ আটক 8, কেন্দ্র থেকে মোবাইলে ছবি তুলে 10 মিনিটেই ফেসবুকে ছড়িয়ে দিত চক্রটি, জানালো ডিবি। এবং সাভারে ট্যানারি স্থানান্তর না করায় কারখানাগুলোকে 30 কোটি 85 লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। আইনি লড়াই চলবে বলছেন ট্যানারি মালিকরা। নাইম ভাই, আপনাকে তো শুরু করি। সেটা হচ্ছে যে মনে হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে না, সহনীয় পর্যায়ে না, কোনো না কোনোভাবে একটু একটু করে সিমটম, যেমন চিফ ইলেকশন কমিশন থেকে নতুন কমিশন যেটা হয়েছে সেটা থেকে আরম্ভ করে সবকিছু কথার মধ্যে জন্য এক ধরনের ক্ষুরধার কথাবার্তার সঙ্গে পাশাপাশি নির্বাচন করার মানসিকতা তৈরির একটা প্রক্রিয়া যেন চলছে না। আমি বলবো যে সর্বতই সঠিক আপনার অবজারভেশন। আমি বলবো যে এই মুহূর্তেই নির্বাচনের পালে হাওয়া, এটা আমি বলবো না, কিন্তু রাজনীতির পালে হাওয়া যেটা নির্বাচনমুখী, নির্বাচনটা একটু দূরেই আছে, কিন্তু নির্বাচনটা লক্ষ্য, কোনো সন্দেহ নাই। এবং আপনার অবজারভেশন মোটামুটি এটাও আমার সাথে মিলে যে উভয় পক্ষই 5ই জানুয়ারি মানে 2014 নির্বাচনের যার যার ত্রুটি বিচ্যুতিগুলির পুনরাবৃত্তি করতে চায় না, দুই পক্ষই। এখন এটা আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন যে উনি আরেকটা নির্বাচন চান না, এটা প্রশ্নবিদ্ধ হবে, আগামী নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হোক উনি চান না, এটাও কিন্তু বিএনপির জন্য বা অন্যান্য রাজনৈতিক দলের জন্য ইতিবাচক। আপনি এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আজকেও যে বিএনপি কর্মসূচিটা করতে পেরেছে, অনুষ্ঠানের মধ্যেও বলেছেন এই কর্মসূচিটা যতটা স্বচ্ছন্দে করতে পেরেছে, সাম্প্রতিক বছরগুলিতে এরকম হঠাৎ করে ঘোষিত কোনো কর্মসূচি এতটা সাবলীলভাবে করার দৃষ্টান্ত আমাদের নাই, আমাদের দেখা নাই। আপনি এটাও দেখছেন যে বিএনপি থেকে অনেকে বলছেন খালেদা জিয়ার কিছু হলে আমরা নির্বাচনে যাব না। তো এইটা অবশ্য একটু প্রিম্যাচিওর কথাবার্তা, তবে এই কথাগুলির আমি বিরুদ্ধে না, কারণ রাজনৈতিক দল এরকম বলেই, তারা নিজেরাই মামলায় কি হবে, কি হলে কি করবে না করবে বলছে। কিন্তু ওভারঅল সকলের প্রস্তুতি, বিএনপির নিজস্ব প্রস্তুতিও যদি দেখেন, আমরা ইদানিং পত্রপত্রিকায় রিপোর্ট করছি যে বিএনপির যারা দূরে দূরে ছিলেন, যাদেরকে সংস্কারপন্থী বলা হতো, তাদের কাউকে কাউকে আবার বিএনপিতে সক্রিয় করার কাজ চলছে। এটাই প্রমাণ করে যে বিএনপি রাজনৈতিকভাবে নিজেদেরকে গুছানোর সর্বাত্মক চেষ্টা করছে এবং এটার সবকিছুর লক্ষ্য আগামী নির্বাচন। এই ওয়ার্ম আপ হিসাবে নারায়ণগঞ্জের একটি নির্বাচন হয়েছে যেখানে বিএনপি চমৎকারভাবে অংশগ্রহণ করেছে এবং আমার দৃষ্টিতে চমৎকার ফলাফল করেছে, রাজনৈতিকভাবে চমৎকার ডিভিডেন্ড নিয়েছে, নির্বাচনটাতে হয়তো জয়লাভ করে নাই। এবং আমার একটা ধারণা, আমি একটু শিশুর মতো বলতে চাই, শিশুর মতোই বলবো, এটার মধ্যে কেউ দোষ নেবেন না, যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনও এটা মোটামুটি ভালো নির্বাচন হবে দেখবেন, এটা আমার বিশ্বাস। এবং সেখানেও ফলাফলটা অনেকে খুব সহজভাবে নেবে, এটাও দেখবেন।
তো আমার মনে হয় তার মধ্যে যে কোথাও কোথাও আবার নির্বাচন এর মধ্যে মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হবে না, বিতর্ক হবে না তা নয়, কিন্তু এই বিতর্কগুলি রাজনৈতিক বিতর্ক হবে, আমরা বর্জনের বিতর্ক হবে না। নির্বাচন কমিশন নিয়ে বা প্রধান নির্বাচন কমিশন নির্বাচনকে ঘিরে ইতিবাচক একটা চিন্তা সবার মধ্যে আছে। এই যে নুরুল হুদা সাহেবকে নিয়ে বিএনপি যে বক্তব্যগুলি দিয়েছে, বিএনপি আপনিও বলছিলেন যে বিএনপি পরে কিন্তু এটা নিয়ে আর খুব সিরিয়াসলি কিছু বলে না। এটার কারণ দুটো। একটা কারণ হচ্ছে আমরা আলোচনা করছি কারণ বিএনপি জানে বিএনপি আসলে নির্বাচনে যাবে, সুতরাং এটা নিয়ে বেশি কথা বলে তিক্ততা আর বাড়ায় দেওয়াটা পর্যায়ে নিতে চায় না। দ্বিতীয় কারণও আছে, দ্বিতীয় কারণটা আসলে আমার কাছে প্রধান। নুরুল হুদার বিরুদ্ধে এই অভিযোগটা সঠিক না। নুরুল হুদা সাহেব ওই সময় কুমিল্লার ডিসি ছিলেন, আমি একটু বেশি ঘনিষ্ঠভাবে ওনাকে জানতাম। হি হ্যাড নাথিং টু ডু উইথ জনতার মঞ্চ। ওই দিন সন্ধ্যায় কুমিল্লায় যে ঘটনাটা ঘটে, এটা ডিসি তো দূরের কথা, ওইখানে কোনো অফিসাররাই করে নাই, অফিসাররা ছিলই না, কর্মচারীদের লেভেলে এই কাজটা হয়। এবং খুব মজার ব্যাপার, খালেদা জিয়ার যে ফ্রেমটা ভাঙার ছবিটা ভাঙচুর করা হয়, যে তিনজন হাতে ধরে ভেঙেছে তার মধ্যে একজন হচ্ছে বিএনপি দলীয় সমর্থক ছিল, তখনও সে বিএনপি দলীয় সমর্থক ছিল, ওই তিনজনের একজন। এইগুলি কিন্তু তখনকার পত্রপত্রিকায় এসছে, তখনই যে কারা কি করেছে নামটামগুলি এসছে। তো আমি ওই সূক্ষ্ম বিতর্কেও যাব না, আমি বরং কথার ফাঁকে আলোচনা, আমাদের মানে আমরা যখন অফেয়ারে ছিলাম তখন আলোচনা হচ্ছিল যে সুজনের গোল টেবিলে কি আলোচনা হয়েছে। এই আলোচনা সুজনের টেবিলে যাই হোক, এটা আমি সহ অনেকেই বলেন, কিন্তু বদিউল আলম মজুমদারও ব্যক্তিগতভাবে বলেন, আমরা অনেক টকশোতে বলেছি যে আমরা ধরেন এই মুহূর্তে রাজনৈতিক বিতর্ক নিয়ে আলোচনা করব না, ধরেন এটা তাত্ত্বিক আলোচনায় বসবো যে একটা ভালো নির্বাচনের জন্য কি 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 করতে হয়। দেখবেন নির্বাচন কমিশন 10-12টা শর্তের একটা হিসেবে আসে। কেউ বলে না যে একটা নির্বাচন কমিশন দেন ভালো, তাহলে সব হয়ে যাবে, এরকম বলে না কিন্তু কেউ। তো সুতরাং নির্বাচন কমিশন যদি হয় 12টার একটা শর্ত, তাহলে একটা শর্তকে যদি আপনি এমন দায়িত্ব দেন এই নির্বাচন কমিশনই আমাদের সবকিছু নির্বাচন দিয়ে দিতে হবে, এটা ইম্পসিবল। স্পেশালি আসলে স্ট্রংগেস্ট contribution for a good election comes from the party, the major party which is in power, and the other major alliance or party যেটা অপোজিশনে আছে। এই দুইটা গ্রুপের সহযোগিতা এবং আমি বলবো অ্যাগ্রেসিভ অংশগ্রহণ, তারা মোবিলাইজেশন কত বেশি করতে পারবে, এর উপরেই মূলত নির্ভর করে নির্বাচনটা কত ভালো হবে। সরকার এবং সরকারি দলের ভূমিকাটা মুখ্যত ইম্পর্টেন্ট, বিশেষ করে কারণ সরকারের অধীনে পুলিশটা থাকে, পুলিশ ইম্পর্টেন্ট। আমি এইটুকু বলে আজকে শেষ করব। আমাদের কুমিল্লার একজন মন্ত্রী ছিলেন আকবর হোসেন, উনি পার্লামেন্টে একবার খুব বিখ্যাত উক্তি করেছিলেন, এটা অনেকেই সবাই জানে প্রায়, যে মাননীয় প্রধানমন্ত্রী, তখন শেখ হাসিনাই প্রধানমন্ত্রী ছিলেন, যে আপনি প্রধানমন্ত্রীও থাকেন, আপনি প্রধান নির্বাচন কমিশনারও হয়ে যান, আমার কোনো আপত্তি নাই, আমার এলাকার ডিসি আর ওসিটা আমার ইচ্ছা মতো দিয়ে দেন, তাইলেই আমি ইলেকশন করতে পারবো। তো এই জায়গাগুলি, এই যে ডিসি এবং ওসি, এইটা তো আসলে নারায়ণগঞ্জের ইলেকশনে ডিসি ওসিরা নিরপেক্ষ ছিল। কেন নিরপেক্ষ ছিল? কারণ সরকার নিরপেক্ষ ছিল, সরকার ছেড়ে দিয়েছিল। সরকারি দল সেখানে একেবারেই ইতিবাচক ভূমিকা রেখেছে, যার ফলে, এবং আমার ধারণা এইরকমই একটা কাছাকাছি এক্সাম্পল তৈরি হবে কুমিল্লা সিটি কর্পোরেশন ইলেকশনে। আমি নিশ্চিত না, কিন্তু আমি এটা খুবই আশাবাদী যে নারায়ণগঞ্জের আরেকটা সেকেন্ড মডেল ইলেকশন, নারায়ণগঞ্জ ছিল আউটগোয়িং ইলেকশন কমিশনের একটা আইডিয়াল ইলেকশন, আর ইনকামিং বা এখন নতুন নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন সম্ভবত হবে কুমিল্লার। এবং আমি নুরুল হুদা সাহেবকে অনুরোধ করব, ওনার বিরুদ্ধে যে সমালোচনা, কুমিল্লায় উনি ছিলেন জনতার মঞ্চে, যেটা উনি ছিলেন না, উনি কুমিল্লাতেই একটা নির্বাচন উনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে ভূমিকা রেখে সকলের সহযোগিতা নিয়ে একটা ভালো নির্বাচন উপহার দিবেন। এই বিষয়ে আপনার অবজারভেশনটা কি? হ্যাঁ, আমার তো মনে হয় নাইমুল ইসলাম খান খুব সুন্দরভাবে বিষয়টা তুলে ধরেছেন এবং তার বক্তব্যের সঙ্গে দ্বিমত করার কোথাও কিছু নেই। সারা দেশবাসী
অপেক্ষা করছে যে সুন্দর নির্বাচন হবে কুমিল্লাতে এবং পরবর্তী পর্যায়েও। তবে আমার কাছে ওই নুরুল হুদা সাহেবের ভূমিকা কি ছিল কখন, এটা এখন বোধহয় আলোচনার মধ্যে না নিয়ে আসলে তাহলে একটা কথাগুলো অন্যদিকে চলে যাবে। অন্য বিষয় আমি এই বিষয়ে আমার আমি নির্বাচনের পর আমার মন্তব্য আমি রাজনৈতিকভাবে নির্বাচনের এটাকে কিভাবে দেখছি? সারা দেশবাসী গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে আগামী দিনগুলো, পরবর্তী নির্বাচনের আগের দিনগুলো কিরকম ভাবে কাটবে সেটা। কারণ তাদের তিক্ত অভিজ্ঞতা 2005 সালের নাকি 2015 সালের, সরি 14 সালের, 2014 সালের, সব গোলমাল হয়ে যাচ্ছে। 14 সালের 5ই জানুয়ারির এই নির্বাচনের যে তিক্ত অভিজ্ঞতা পরবর্তী পর্যায়ে, এটা দেশবাসী আর চায় না। এখন তারা একটা সুন্দর নির্বাচন আগামীতে দেখতে চায়। যেমন মনে করুন ঢাকার খেলার মাঠে, আমি প্রায় এই উদাহরণটা দিই, লিগ খেলা চলছে এবং আবাহনী মোহামেডান একেবারে নেক টু নেক, একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে এগিয়ে যাচ্ছে। কে যে চ্যাম্পিয়ন হবে অনেকটা যেন সেই বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মতো ঠিক নাই। এমন সময় দেখা গেল যে এমন একটা গুরুত্বপূর্ণ খেলা এসে গেছে যেটাতে এই দুইটা দলই পরস্পরের মুখোমুখি হচ্ছে। সারা স্টেডিয়াম উপচে পড়বে, ভিড়ে লোকজন উপচে পড়বে এবং সেখানে সবাই আশা করবে যে সুন্দর একটা খেলা হোক। কেউ এই আশা নিয়ে বা এটা নিয়ে যাবে না যে একটা ভালো মারামারি দেখতে চাই। সবাই চাইবে যে একটা ভালো ফুটবল দেখতে চাই, আবাহনী আর খেলাটা ভালো, যেই জিতুক না কেন। হ্যাঁ, থাকবে, সমর্থক থাকবে, দুই দিকেই থাকবে, স্বাভাবিক। আপনারা ঢাকা মাঠে তাদের, আমার এককালে খুব অভিজ্ঞতা ছিল যেহেতু সম্পৃক্ত ছিলাম, যে আবাহনী মোহামেডানের একটা পরিষ্কার দুইটা গ্যালারি দুইটা আলাদা আছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যেও উত্তেজনা যেটুকু থাকে সব থাকে। খেলার যে সৌন্দর্যটা, সৌকর্যটা এবং খেলা থেকে মানুষ যেটুকু আর কি আশা করে সেটা বজায় থাকলে হলো। নির্বাচনের ব্যাপারটাও তাই। নির্বাচনে এখন আবাহনী মোহামেডানের মতো প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে, তাদের ক্যাম্প গুছাচ্ছে এবং সেই ক্যাম্পের মধ্যে এখন আস্তে আস্তে তাদের অনুশীলন ইত্যাদি চলছে। একদিকে বিএনপি, আরেকদিকে আওয়ামী লীগ। জনগণের প্রত্যাশা যেটা, আমার আকুল আবেদন দুইটা দলের কাছে, জনগণকে আপনারা হতাশ করবেন না, আর হতাশ করবেন না। সুন্দর একটা নির্বাচন। এখন নাইমুল ইসলাম যেটা বলেছেন যে সুন্দর নির্বাচনের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে কি সরকারের। আমি যেহেতু সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম দীর্ঘদিন এবং অনেক নির্বাচনেই মুখ্য ভূমিকা পালন করেছি, সেই জন্য আমি বলছি যে আশা করব সরকার সম্পূর্ণভাবে তার সদিচ্ছাটার প্রমাণ দিবেন। যে কথা মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক 2014 সালের মতো, এটা আমরা চাই না। ইয়েস, সারা দেশবাসী ওনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে এবং ওনাকে সমর্থন জানাবে, ওনাকে প্রশংসার সুযোগ ধ্বনি দিবে যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, আমরাও সবাই সেটাই চাই। তো এটা যেন হয় আর কি, প্রশ্নবিদ্ধ নির্বাচনে। প্রশ্নবিদ্ধ নির্বাচন না হতে হলে পরে তাহলে পরে ওই তখন যা যা হয়েছিল, অর্থাৎ একটা দলকে সম্পূর্ণ বাদ দিয়ে যে কারণেই হোক না কেন নির্বাচন করব, তারা আসলো কি আসলো না, তবুও আমি চলে যাব, এটা না করে আসুন আলাপ আলোচনা এখন থেকে শুরু করুন। দ্বিতীয়ত হচ্ছে একটা নির্বাচন কমিশন। বিগত নির্বাচন কমিশনটা খুব সুনামের সঙ্গে বিদায় হয়নি, কিন্তু নতুন যারা এসছেন তাদের কথাবার্তা এখন পর্যন্ত, নুরুল হুদা সাহেবের কথাবার্তাও চমৎকার কথাবার্তা বলছেন। তিনি বলছেন যে না, আমার কাজে আমি প্রমাণ দিব। ইয়েস, কাজেই প্রমাণ দিবেন আমরা আশা করি, বিশ্বাস করি। কুমিল্লা নির্বাচন আরম্ভ হয়েছে, নির্বাচনী হাওয়া। আজকে তো মেয়রদের এবং কাউন্সিলরদের মনোনয়নপত্র জমা দিল এবং তারপরে হবে সুনামগঞ্জের উপনির্বাচন হবে। এগুলো হচ্ছে গিয়ে প্রাথমিক পর্যায়ের কতগুলো টেস্ট পরীক্ষা, ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল যেগুলো আমি বলি, থার্ড টার্মিনাল। তারপরে ফাইনাল পরীক্ষা যেটা, সেটা হবে পরবর্তী জাতীয় নির্বাচন যেটা। কিন্তু এখন থেকেই যদি আমরা দেখতে পাই আলামত, আস্থার ব্যাপারটা, জনগণের আস্থার ব্যাপারটা, আশা করব নির্বাচন কমিশন সেটা দিয়ে থাকবেন। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গিয়ে প্রশাসন। প্রশাসনটা সম্পূর্ণ রকম ভাবে সরকারের নিয়ন্ত্রণে, এখানে আর কারো কিছু নেই। এমনকি যদিও সংবিধানে আছে যে নির্বাচনকালীন সময়ে সম্পূর্ণ ভাবে কন্ট্রোল কমিশনের, কিন্তু বাস্তবে তা হয় না। দেখা যায় বাস্তবে দেখা যায় কলকাঠিটা ঠিকই সরকার নাড়ছেন এবং সেই কারণে ওই সময়ে যদি কোনো নিরপেক্ষ সরকার যদি থাকে তাহলে আর কারো কিছু আপত্তি থাকবে না, আমি মনে করি, আমার ব্যক্তিগত মত। ওই সময়টাতে যদি নিরপেক্ষ যে নামেই ডাকুন না কেন, তত্ত্বাবধায়ক, অতত্ত্বাবধায়ক, হেন তেন যা খুশি ডাকুন না কেন, কিন্তু নিরপেক্ষ হলে পরে আর কারোর কোনো রকমের প্রতিবাদ থাকবে না এবং সেটা হলে পরে বোধহয় আমার মনে হয় পরিবেশটাও সেরকম থাকবে। তখন ওই ওসি আর ডিসি যার কথা
মরহুম আকবর হোসেন সাহেব বলে গেছিল, যেটা এই ওসিডিসিও আর তাদের মনের মধ্যে আর কোনো সংশয় থাকবে না, তারাও নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু যদি দেখে কোনো সরকার প্রধান তিনিই চালিয়ে যাচ্ছেন বা তিনি ক্ষমতায় আছেন বা কোনো দল আছে, তাহলে তো আর তার তখন একটা ভিতরের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে যে যদি আবার যদি এখানে হেরে যায়, ক্যান্ডিডেট হেরে যায়, তাহলে তো আমার চাকরি নিয়ে টানাটানি, তাহলে তো আমাকে হয় মনপুরে না হলে খাগড়াছড়ি সঙ্গে সঙ্গে দৌড়াতে হবে, ডিসি সাহেব মনে করবে অথবা ইউএনও মনে করবে বা ওসি মনে করবে। তো সেই জন্যে ওই সময়টাতে সেটাও খোলে। অর্থাৎ এখন থেকে যে বাতাসটা বইতে শুরু করেছে, আমি আশা করব জাস্ট মৃদুমন্দ বাতাস বইছে, কিন্তু এটা যেন কোনো রকমের কোনো ওয়ার্নিং সিগন্যালটি এর দিকে না যায়, এটা যেন সত্যি একটা দক্ষিণামলয়ের মতো যেন বইতে থাকে এখন, এবং আস্তে আস্তে প্রস্তুতি। এই যে একটা শুভ লক্ষণ হচ্ছে আজকে যে কর্মসূচি ছিল বিএনপির, এই প্রথম দেখা গেল যে বর্তমান সরকার যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছেন, এবং এটাই প্রত্যাশিত, এটাই প্রত্যাশিত। তারা কেউ বলতে পারে যে অবস্থান কর্মসূচিতে বা মানববন্ধনতে তো এখানে অ্যাকশনে যাওয়ার কোনো কিছু নাই বটে, কিন্তু যে অ্যাকশনে যেতে চায় সে যে কোনো ছুতাই যেতে পারে। তুমি অবস্থান ধর্মঘটে বসছো, তুমি আবার দাঁড়াইলা কেন, চলো তোমার অ্যারেস্ট করে নিয়ে গেল। মানববন্ধন তো অনেকবার করতে দেওয়া হয়নি। হ্যাঁ, অনেক হয়, তো আমি বলছি এগুলো মানে অতীত ইতিহাস কোনোটারই ভালো না, কোনো দিকই ভালো না। আমি বলছি আর কি যে এই যে শুরু হলো আজকে যেটা হলো, এটাই প্রত্যাশিত, এটাই হওয়া উচিত। যে কোনো ছুতা না থাকে যে আপনি বাধা দিবেন, লাঠি চার্জ করবেন, অ্যারেস্ট করে নিয়ে যাবেন, তারপরে কয়জন যে 300 জনের বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম 400 জন, এগুলা যাতে না হয় সেরকম হওয়া উচিত। এটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সৌদি আরব থেকে, আমার নাম বাবুল। জি বলেন। আমি নাইম ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সাংবাদিক নাইম ভাইয়ের কাছে। নাইম ভাই একটু আগে বলছে যে আমরা নাইম ভাইয়ের আমি প্রায় টকশো আমি দেখি। হ্যাঁ, আমার প্রশ্নটা নাইম ভাই একটু আগে বলছে যে নারায়ণগঞ্জের নির্বাচনটা খুব সুস্থ হয়েছে এবং কুমিল্লার নির্বাচনটা সুস্থ হবে। আমি সাধারণ হিসেবে উনি সাংবাদিকের কাছে আমার প্রশ্নটা, উনি কতটুকু আশাবাদী নারায়ণগঞ্জের এই নির্বাচনটার মতন কুমিল্লার নির্বাচনটা ফেয়ার হবে কিনা? না, আমি বলেছি অলরেডি, আপনাকে ধন্যবাদ, যে আমি খুবই আশাবাদী কুমিল্লার নির্বাচনটা ফেয়ার হবে। এটা কারণটা আমি বলি, কারণ দুইটা পার্টি বা দুইটা প্রার্থী স্ট্রং, দুইটা প্রার্থীর কারোর বিরুদ্ধেই নারায়ণগঞ্জের মতো কোনো বড় অভিযোগ নাই, তো অভিযোগ মুক্ত এবং দুইটি শক্তিশালী প্রার্থী, আমি মনে করি একটা চমৎকার নির্বাচন উপহার দেওয়ার পূর্ব শর্ত। এখন হলো বাকিটা হলো সরকারের নিয়ত, নির্বাচন কমিশনের পারফরমেন্স, এই দুটো আমি বলি তো, প্রশাসন, পুলিশ ইত্যাদি, এটাই আমি সরকার হিসেবে সংক্ষেপে বললাম। আচ্ছা, উনি একটা কথা বলেছেন যে এই যে নির্বাচনকালীন সময়টা সরকারটা থেকে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এখন যে আমাদের সংবিধান আছে, সংবিধানে যেভাবে আছে এর বাইরে কোনো যাওয়ার কোনো সুযোগ নেই। আমি 3-4টে জিনিস বলি আগে, ওই খালি ওইটার কথা বললে হবে না। জি, এই আমরা যে লক্ষ্য করি যে যেটা নাইম বলছিল এবং মফিজুল ভাই বলছিলেন, ডিসেম্বরের শুরু থেকে নিয়ে কি নভেম্বরের শেষ থেকে নিয়ে আমরা কি লক্ষ্য করছি, বিভিন্ন স্তরে বিভিন্নভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার চেষ্টা করছে সচেষ্ট, যাতে করে একটা নিরপেক্ষ ভূমিকা তারা পালন করতে পারে। তারা এইটা আপনার নির্বাচন কমিশন গঠন করা, পুনর্গঠন করা, তার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা, সচেষ্ট হয়ে যে সবার সাথে আলোচনা করে বিবেচনা করে নির্ধারণ করা কে কে হবে। তারপরে দেখা গেল যে নির্বাচনটা নারায়ণগঞ্জে যেটা হয়েছিল, সেই নারায়ণগঞ্জের কথা উল্লেখ করছি তার আগে, গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেটা নাম বললো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, এবং আমি দেখছিলাম কাগজ এখানে, উনি বলছেন যে একটা যে কোনো পর্যায়ে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি হয় তাহলে একটা ইনক্লুসিভ অ্যাটমসফিয়ার আসবে, উনি সেটা চাচ্ছেন। এবং আরো জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই 5 জন যারা হয়েছেন নতুন নির্বাচন কমিশন, তার মধ্যে প্রধান আছেন এবং আরো 4 জন আছেন, তাদের ব্যাপারে যেটা সবার মত সেটা হচ্ছে তারা সচেষ্ট হবে এবং তারা একা এই জিনিসটা করা সম্ভব নয়। সবাই যদি সহযোগিতা না দেয় তাহলে কিন্তু কিছু সম্ভব নয়।
এবং এর জন্য প্রয়োজন আস্থা, নিজেদের উপর আস্থা রাখতে হবে। ঠিক আছে, আমরা ক্লাসিক্যাল এক্সাম্পল আমি দেখছি, কদিন আগে ব্রিগেডিয়ার সাখাওয়াতের আমি একটা টেলিভিশন অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম, সেখানে কথায় কথায় সাখাওয়াত যেটা বললো সেটা বললো জামিল ভাই, সেটা হলো যে এই যে ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নির্বাচনটা হচ্ছে, তাই না, ইলেকট্রনিক ভোটিং এর মাধ্যমে, এবং ইলেকট্রনিক ভোটিংটা যখন হচ্ছে তখন পেপার ট্রেল আছে, সেটাও সম্ভব। যখন ভোট দিচ্ছে তখন কিন্তু একটা কাগজে একটা বাক্সে জমা হচ্ছে। যদি কেউ পরবর্তীতে নির্বাচনকে গ্রহণযোগ্য বলে মানে না মানে, এবং সে যদি কোনো কারণে বিচারিক প্রক্রিয়া যেতে চায়, তখন ওইগুলো গোনা হবে, কাগজের টুকরো গোনা, তাই না? কিন্তু এইগুলো বিভিন্ন ডিসির ওখানে রেখে দেওয়া হচ্ছে, একটা বিশেষ দিনে সবাই মিলে গণনা করে সেটাকে প্রচার করা হচ্ছে, এই হচ্ছে পুরো নির্বাচনী প্রক্রিয়ার ফলাফল, তাই তো? এবং সবাই সেটা মেনে নিচ্ছে। এখন আমাদের যেটা আমি বলবো অত্যন্ত কঠিন ব্যাপার, সেটা হচ্ছে আমাদের মধ্যে শুরু থেকেই সেটা হচ্ছে যে ওই পুরনো খনার বচন আছে না, যে এক ফোঁটা ময়লা যদি পড়ে এক গামলা দুধে পুরো দুধ নষ্ট হয়ে যায়। তো ওই নিজেদের উপর আস্থা না থাকার কারণে গোড়ার থেকে বলা হচ্ছে না এরা খারাপ, এরা খারাপ, এরা করতে পারবে না, এদের সেই নেই, এরা রাজনৈতিক পরিবেশের কারণে ইত্যাদি, রাজনীতির কারণে ইত্যাদি ইত্যাদি অনেক রকম জিনিস বলা হচ্ছে। যেটা নাম বললো সেটা ইজ ভেরি কারেক্ট, এবং মহোদয় বললো সেটা হচ্ছে যে আমরা মনে করি, আমি সত্যি মনে করি, আমি তোমাদের সাথে একমত যে কুমিল্লার নির্বাচনটা অত্যন্ত গঠনমূলকভাবে হবে, এবং যারা দুজন ওখানে বিএনপিও আছে, আওয়ামী লীগও আছে, এবং অন্যান্য 5টা ক্যান্ডিডেট, 5টা ক্যান্ডিডেট, জাসদ আছে, হ্যাঁ জাসদ আছে, আমার জানা মতে 5টা ক্যান্ডিডেট। এখন এই যারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, একটা জিনিস ভুললে চলবে না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি এক সময়, উনি অবশ্য বহুদিন কাজ করেছেন কুমিল্লায়, আমি কিছুদিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে ছিলাম কুমিল্লায় কিছুদিন, কোন ইয়ারে? 1969 এর শেষের দিকে। আচ্ছা, এখন কুমিল্লা কিন্তু ইজ দ্য ওল্ডেস্ট গেজেটেড ডিস্ট্রিক্ট ইন দ্য সাবকন্টিনেন্ট। এটা আমি, উনি তো ছিলেন কুমিল্লা, উনি জানেন, তখন নাম ছিল ত্রিপুরা। ত্রিপুরা, এবং সেটা মনে হয় 60-তে এটার নাম কুমিল্লা, একটু আগে, আরেকটু আগে, দিস ইজ ইন দ্য আর্লি 50s, 52, 53 তে করা হয়েছে। হ্যাঁ 50s এ। আচ্ছা, এখন ওখানে সাধারণ নাগরিকদের চেতনাবোধ কিন্তু সাংঘাতিক উচ্চমানের, এবং দে আর নট অনলি ভেরি লিটারেট, ফাংশনাল লিটারেসি ইজ ভেরি হাই। এবং ফাংশনাল লিটারেসি শুধু নয়, সেখানে ইংরেজি ব্যবহার করা, ইংরেজি বাংলা ব্যবহার করা, এবং তার মধ্যে একটা পড়ালেখার ক্ষেত্রে দে রিয়েলি অ্যাহেড অফ এভরিওয়ান এলস। এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে হয়তো আমি বলছি তখনকার দিনের সময়, উনি এখন আমার চেয়ে বেটার জানবেন, উনি ছিলেন কুমিল্লা, যে দে ওয়ার অ্যাহেড অফ দ্য রেস্ট অফ বাংলাদেশ, পার্টিকুলারলি কালচারালি অ্যান্ড এডুকেশনালি, তাই না? এই দুটো ক্ষেত্রে সার্ভিস, ইভেন দ্য গভর্নমেন্ট এবং সিভিল সার্ভিসে, সিভিল সার্ভিসে ভয়াবহতা, এবং ডমিনেশনটা অনেক বেশি। এবং আমার মনে আছে বার্ড যেটা আছে এখন, জি। তখন যখন ছিল ওখানে, আমরা গেলাম ওখানে, তারেক সিদ্দিকী সাহেব আমাদেরকে নিয়ে ওখানে রাখলেন, তখন ওখানে শহীদ সুলতান সাহেব, তারেক সিদ্দিকী সাহেব, উই হ্যাড টু ডু দ্যাট এন্টায়ার বার্ড থিং উইথ দেম। তখন বার্ড ছিল না নাম, তখন পার্ট ছিল, পাকিস্তান একাডেমি ফর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট। পার্ট। এই যে সচেতনতা বৃদ্ধি করার প্রক্রিয়াটা, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে। তখন মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মায় যে ঠিক আছে, আমাদের স্বাধীনভাবে আমরা আমাদের মতামত ব্যক্ত করার আমাদের সম্ভাবনা আছে, এবং আমরা সেটা করব। এবং আমি বিশ্বাস করি এই কুমিল্লার নির্বাচনটা অনেকটা, যেটা ওনারা বলেছেন, নারায়ণগঞ্জের মতো অনেকটা ভিন্নধর্মী নির্বাচন হবে। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, আপনি আপনার কাগজ থেকে আমি দেখছিলাম এটা যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে কালের কণ্ঠে 24শে ফেব্রুয়ারিতে যখন প্রধানমন্ত্রী সংসদীয় ওনার সংসদ ভবনে উনি আলোচনা, সে উনি পরিষ্কার বলেছেন, এখানে বলছে প্রতিদ্বন্দ্বিতামূলক আমি চাই, সেখানে প্রতিযোগিতা হবে, এবং তোমরা যদি তোমাদের এলাকায় যদি না যাও, আমার কাছে খবর আছে কে এলাকায় যায় কে এলাকায় যায় না, আমার কাছে যদি তারা ঠিকমতো না যায় পরবর্তীতে হারে, তাদের পরবর্তীতে নির্বাচনী প্রক্রিয়া তাদেরকে মনোনয়ন পাওয়া খুবই ডিফিকাল্ট হবে, তাই তো? উনি পরিষ্কার বলেছেন এটা। এখন রাজনীতির প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করে দেখি, রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা আমরা দেখতে পাচ্ছি, সহনশীলতা ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। সহনশীলতা মানে হচ্ছে ঢিল দিয়ে
বাসের কাঁচ না ভাঙা। সহনশীলতা হচ্ছে আপনি মতবাদ প্রকাশ করবেন, যে আমরা দেখতে পাচ্ছি ওয়াশিংটনে কি হচ্ছে, পুরো আমেরিকা জুড়ে তারা ট্রাম্পের বিরুদ্ধে অনেক কিছু মন্তব্য করছে, কিন্তু সাইলেন্টলি দাঁড়িয়ে আছে, তাই না? একইভাবে আজকে যে সহনশীলতা দেখা গেছে, বিএনপি তাদের মতামত প্রকাশের ব্যাপারে তাদেরকে খর্ব করা হয়নি, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, ভেরি পজিটিভ স্টেপ। এবং এর মাধ্যমে আমি মনে করি একটা, যেহেতু ফাগুনের বাতাস শেষ হয়ে এখন আস্তে আস্তে গরম হচ্ছে পৃথিবীটা, কিন্তু তাহলেও দক্ষিণের বাতাস, যেটা উত্তরের বাতাসটা কমলেও দক্ষিণের বাতাস কিন্তু বাড়ছে। সেই দক্ষিণপন্থী অনেকেই আছেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বোধহয় বেশি, কিন্তু আমার মনে হয় এই যে সুবাতাস বইতে শুরু করেছে, এটা আমরা পরিষ্কারভাবে এটা পরিলক্ষণ করব এই নির্বাচনের মাধ্যমে। কারণ এইটা একটা মাত্র না, আরো দুটো নির্বাচন হচ্ছে আপনার, সুনামগঞ্জে উপনির্বাচন, সুনামগঞ্জ উপনির্বাচন, যেটা সুনামগঞ্জের নির্বাচনটাতে আমরা বেশি আশাবাদী হওয়ার সুযোগ নাই, এই জন্য এখানে প্রতিদ্বন্দ্বী থাকবে না, কারণ ওনার স্ত্রী দাঁড়াচ্ছেন, এটার সিম্পেথি ওয়েভ কাজ করবে, অন্য দলগুলো ভালো কোনো ক্যান্ডিডেট দিবে না, ফলে ওইটাতে আমি পরীক্ষা মনে করবো। এই জিনিসটা যেটা হবে, এইটাতে কিন্তু যেহেতু নুরুল সাহেব উনি ওখানে ছিলেন, উনি জানেন, সরজমিনে জানেন, এবং ওই এলাকাতে সবাই মিলে সচেষ্ট হবে যাতে করে কিনা কোনো বিতর্কের সৃষ্টি না হয়। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেখ জাহিদুর রহমান খুলনা থেকে বলছিলাম, খুলনা জেলার তেরঘরা থানা। জি, তো আপনাদের আজকের আলোচনা অত্যধিক মধুর, খুব ভালো লাগলো। আসলে আপনারা খুব বিশাল ধরনের লোক। তো আমি বলতে চাচ্ছি আমার এই কথা, যে এই বাংলাদেশের প্রত্যেকটা দলের অংশগ্রহণমূলক সঠিকভাবে একটা নির্বাচনের ব্যবস্থা আপনারা করতেছেন বা করবেন, নির্বাচন কমিশনও সেভাবে একটা গঠন করা হয়েছে। তো এখন যদি প্রত্যেক দলই যদি নির্বাচন কমিশনকে জোর প্রয়োগ করা হয়, তাহলে সেভাবে উনি কি করবেন না করবেন বলতে পারি না। আর যদি কোনো দল ঠকে যায়, তা সে দল ঠকে গেলে যদি বলে যে নির্বাচন কমিশনার হয়তো পার্সিয়ালিটি করছে বা কিছু, এটা মনে করা আমার মনে হয় ঠিক হবে না। তো সে ব্যাপারে আপনাদের কাছে জানতে চাই যে নির্বাচন কমিশনার একদম নিরপেক্ষ, উনি সবাইকে উনি ভালোবাসেন, উনি যথেষ্ট চেষ্টা করবেন যে হ্যাঁ ভালোভাবে নির্বাচন হোক, এবং আশা করি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি প্রত্যেকে অংশগ্রহণ করবেন এবং গঠনমূলক নির্বাচন হবে বলে আমি মনে করি। তা আপনাদের কাছে জানতে চাই যে কেউ কোনো অবজেকশন দিবে কিনা নির্বাচনের পরে যে উনি সঠিকভাবে করে নাই, তাহলে তা এই বাংলাদেশের সাব কমিটি গঠন করে বা সবাই একত্রিত হয়ে এরকম একটা দামি নির্বাচন কমিশনার গঠন করলেন, যদি তার বিরুদ্ধে কোনো কথা বলে, এটা দুঃখজনক। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ নাইম ভাই, উনি যেটা বলছেন যে নির্বাচন কমিশনার মোটো তো মন্তব্যই এরকম করে ছিল না। তো আমার যেটা মনে হয় যে আমি জমির ভাইয়ের কথা থেকেই আবার নেই যে মাননীয় প্রধানমন্ত্রী এটা আজকেও না, আসলে উনি আওয়ামী লীগের কাউন্সিল থেকেই বলছেন, তখন থেকে যে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সকলে অংশগ্রহণ করবে, সুতরাং তোমরা সাবধান, তোমরা এলাকায় চলে যাও, এলাকায় ভালো করে কাজ করো, কারণ ভালো করে কাজ না করলে তুমি কিন্তু নির্বাচনে জয়ী হতে পারবে না, আমরা কিন্তু পরাস্ত হব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছেন, সুতরাং এটাই হলো আমাদের জন্য ইতিবাচক, যে প্রধানমন্ত্রী যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আশা করেন, এর অর্থ হচ্ছে বিএনপি নির্বাচনে আসবে, 1, 2, এবং বিএনপিকে তার পূর্ণ শক্তিতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে বলে আশা করা যায়। কারণ নইলে উনি প্রতিদ্বন্দ্বিতার ভয় দেখাতেন কেন? দেখাতেন না তো। সো আমার বিশ্বাস এবং আমার আশা যে 5ই জানুয়ারির মতো নির্বাচন হচ্ছে না, এর চাইতে মাচ বেটার নির্বাচন হবে। এখন কতটা হবে এটা কিছুটা নির্ভর করবে সকল দল কে কতটা কম্প্রোমাইজ করে, কে কতটা ছাড় দেয়, কে কতটা নিজের দলকে, যেটাকে আমরা বলি মোবিলাইজ করতে পারে। বিএনপি যদি তার দলকে ফুললি মোবিলাইজ করতে না পারে, তারা চেষ্টা করছে, যার জন্য তথাকথিত সংস্কারপন্থীদেরকেও ফোল্ডে আনার চেষ্টা করা হচ্ছে, হুইচ ইজ সো গুড। আমি মনে করি যে তারা যদি পূর্ণ শক্তিতে আসে, এখন আর যদি তারা শক্তি ক্ষয় না করে, যেমন অপরাজনৈতিক কর্মসূচি তাদের অনেক শক্তি ক্ষয়ের কারণ হয়েছে।
এখন যদি এই বাকি সময়টা হিলিং এ ব্যবহার করে, তাদের কর্মীদেরকে বেইল, তারপরে সেবা শুশ্রূষা চিকিৎসা দিয়ে সবাই যদি মানে শক্তি ফিরে পায়, নির্বাচনে তারা ভোটার মোবিলাইজ করতে পারবে। একটা কথা আমাদেরকে মানতে হবে এবং মনে রাখতে হবে যে বিএনপির কিন্তু বিশাল ভোটার বেজ আছে, এবং আমাদের এখন পর্যন্ত এমন কোন গবেষণা থেকে আমরা পাই নাই যে বিএনপির ভোটার বেজে ধস নেমেছে। সুতরাং একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বিএনপি যদি তার ভোটারদেরকে মোবিলাইজ করে ভোট কেন্দ্রে পর্যন্ত উৎসাহের সাথে আনতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে যদি সরকার, এটা যদি তথাকথিত নিরপেক্ষ সরকার নাও হয়, সরকার যদি তার পুলিশ এবং প্রশাসনকে মানে অনৈতিকভাবে ব্যবহার না করে এবং বিএনপি যদি তাকে সঙ্গতভাবে মোবিলাইজ করতে পারে, আমার মনে হয় একটা মোটামুটি রিজনেবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। এখন এই নির্বাচনের ফলাফলটা কি হবে এটা অনেক কিছুর উপর নির্ভর করে, কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার কারণে তার দুইটা দিকই হবে। এক, কোথাও কোথাও ইনকামবেন্সির সমস্যা হবে, কোথাও কোথাও আবার ইতিবাচকও হবে, কারণ অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আওয়ামী লীগ চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে এই হচ্ছে আমাদের সময়ের কর্ম, এতে ইতিবাচক ফলাফলও আসবে, নেতিবাচকও কোথাও কোথাও আসতে পারে। আওয়ামী লীগের দীর্ঘদিন ক্ষমতায়, 2 টার্ম টানা ক্ষমতায়, তো 47 সালের পর আমাদের দেশের কেউ এরকম ছিল না। তো 2 টার্ম থাকার কারণে হয়তো আওয়ামী লীগের ভেতরে অন্তর্কোন্দলও থাকতে পারে। সেই অন্তর্কোন্দলও যদি তারা সামাল দিতে পারে, আর সামাল দিতে না পারে, তাতেও রেজাল্ট অন্যরকম হবে। কিন্তু আমার বিশ্বাস যে ইট উইল বি এ মাচ বেটার ইলেকশন কম্পেয়ার টু 5 জানুয়ারি 2014। কতটা ভালো এটা অনেক কিছু সময়ের উপর। আচ্ছা, 5 জানুয়ারির ইলেকশন থেকে মাচ বেটার ইলেকশন হবে উনি বলছেন। আমি যদি বলি যে 5 জানুয়ারি তো ইলেকশনই হয় নাই, 153টা সিটে যেখানে কোন রকমের প্রতিদ্বন্দ্বিতা হয় নাই, ওরা অনির্বাচিত নির্বাচিত সংসদ সদস্য হয়ে গেলেন, এটাকে ঠিক নির্বাচন হয়? ওটা আমরা ভুলেই যাই। ওটা আমাদের ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় ছিল। কে তার জন্য দায়ী, কে কম বেশি ইত্যাদি নয়, আমরা এখন সামনের দিকে তাকাতে চাই, এবং আমরা গণতন্ত্রের উত্তরণের জন্যই আমরা চাইব যে আগামী নির্বাচনটা সকল দলের অংশগ্রহণের মাধ্যমে, এবং কোন রকমের পক্ষপাতিত্ব বা কোন রকমের বিশৃঙ্খলা যাতে না হয়, সেটাই আর কি। একটা কথা কি, এই যে সহনশীলতার কথা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জমিরও বলেছে। সরকারের আজকের আচরণে আমার কাছে খুব ভালো লেগেছে, আমি খুব একটা মানে সন্তোষ লাভ করেছি যে যাক, অন্তত উঠিয়ে দেন, এখানে বসে আছেন কেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন ইত্যাদি করে নাই। আচ্ছা, এই যে তার 2 দিন আগে পরিবহন ধর্মঘট হয়ে গেল, হ্যাঁ, সেটা কি ছিল? সেটা যেন ওই যে কি বলে, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো, ওইটার মতো কইছে, যা ধর্মঘট কর, উঠায়, এরকম হয়েছে। এবং কোত্থেকে যে এই সর্প হইয়া দংশন করো কে করেছেন সেটাও পত্রপত্রিকার মাধ্যমে, এখানে মাননীয় সম্পাদক আছেন, তাদের লেখনের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। এই ধরনের খেলা যেন না হয়, এই ধরনের মানে ধর্মঘট করানো বা না করানো না, এটা ইট শুড বি ফ্রি অ্যান্ড ফেয়ার ফর এভরিবডি, প্রত্যেকের জন্য সমান অপরচুনিটি থাকতে হবে। ওই যে পুরানো কথা, লেভেল প্লেয়িং ফিল্ড, এরকম ধরনের একটা হলে পরে আগামীতে নিশ্চয়ই ভালো একটা ইয়ে হবে। আচ্ছা, একজন প্রশ্নকর্তা বলেছিলেন খুলনা থেকে যে নির্বাচনে হেরে যাওয়ার পরে যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি কেউ কিছু মন্তব্য করে সেটা খুব দুঃখজনক হবে। ইয়েস, দুঃখজনক হবে। তবে এখানে একটা তবে আছে, বড় দরকারি তবে নির্বাচন কমিশন যদি আবার দুঃখজনক কোনো কাজ করে তাহলে তো নিশ্চয়ই দুঃখজনক প্রতিক্রিয়া লোকে ব্যক্ত করবেই আর কি। এটা বোধহয় ওনারও সম্মানিত প্রশ্নকর্তারা মনে রাখা উচিত। এরপরে একটা কথা কি, আপনার এই যে আজকে যে আপনার অবস্থান ধর্মঘটটা যে সফল হয়েছে, নিশ্চয়ই সফল হয়েছে, আমরা যা টেলিভিশনে যা দেখলাম, যা রিপোর্ট পাচ্ছি, এটা কি ইন্ডিকেট করে? এটাতে মনে হয় যে নুয়ে পড়েছিল যে কর্মী বাহিনী, যারা আপাত দৃষ্টিতে বেশ একটা মানে হতাশাক্রান্ত ছিল, তাদের উদ্যম শেষ হয়ে গেছে মনে হচ্ছিল, উৎসাহ নেই এরকম মনে হচ্ছিল, তারা আবার চাঙ্গা হয়ে উঠেছে। কিরকম? 7 দিন ফুল গাছটাতে পানি দেওয়া হয় নাই, পাতাগুলো কেমন নুয়ে পড়েছে, এসে হঠাৎ করে পানি যখন ঝেড়ঝাড় করে দেওয়া হয়েছে, চাঙ্গা হয়ে উঠতেছে। এইটাই বিএনপির শক্তিটা ওখানেই। বিএনপির যে সমস্ত নুয়ে পড়া যে সমস্ত চারাগাছগুলো সমস্ত দেশ জুড়ে যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটার উপরে জলসিঞ্চনের দরকার। এই জলসিঞ্চনটা এখন বিএনপির কেন্দ্র থেকে আমার মনে হয় শুরু হয়েছে এবং এটা হতে দেওয়া উচিত।
এটাতে আবার সরকার যদি মনে করেন না এদেরকে আর বাড়তে দেওয়া হবে না, কিসের পানি দেওয়া, এবার মালি ভাগ এখান থেকে করে যদি পিটিয়ে বের করে দেন, এটা হবে দুঃখজনক, এটা সত্যিকারের দুঃখজনক হবে। তো আমার মনে হচ্ছে সমস্ত কিছু দেখে মনে হচ্ছে আমি আশাবাদী হতে চাই। আজকে নাইমও আশাবাদী, আমিও, জমিরও তাই, আমরা আশাবাদী। কারণ আমরা এখানে যে গত কয়েক বছর ধরে আমরা সবাই বলতেছি, কি বলতেছি, আমরা একটাই বলতেছি যে এই দেশটা এগিয়ে যাক, এই দেশটা সব দিকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক উন্নয়ন কর্মসূচি, সামাজিক কর্মসূচির দিক দিয়ে সব দিকে এগিয়ে যাচ্ছে, রাজনৈতিক দিক দিয়ে কেন পিছিয়ে পড়বো? আমরা এখন সিএনএন এর টক শোর চাইতে বেশি আশাবাদী বাংলাদেশে। রাইট, সিএনএন একেবারেই হতাশ। না, আর আমরা মনে করি আমরা তো এটা দারুণ রকমের প্লাস পয়েন্ট পেয়েছি ট্রাম্পের নির্বাচনের এটাতে আর কি। তিনি যেখানে ওই যে কেবল সূক্ষ্ম স্থূল কারচুপির যত রকমের উদাহরণ আছে সবই প্রতিষ্ঠিত করেছেন, সেইখান থেকে তো আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা বলতে পারি যে না। ডেমোক্রেটটাও কম বলে নাই, ডেমোক্রেটটা বলছে রাশিয়ান মেডলিং এ সেটাই হয়েছে, উভয় পক্ষই নির্বাচনে কারচুপি খারাপ জিনিসের যে আছে নমুনাটা কিন্তু এখন ট্রাম্পের দিকে চলে গেছে। এবং তারপরে ভাঙচুরও করেছেন মাশাআল্লাহ, ওখানকার ভোটার টোটাররা তারাও ভাঙচুর টাংচুর ইত্যাদি করেছে। হ্যাঁ, আমাদের মতো হয়তো গুলিতে বেশি প্রাণ টান হারা এটা নেই, কিন্তু যেভাবে যাচ্ছে আল্লাহ না করুক, এত মানে একটা বন্ধু প্রতিম দেশ এবং একটা বিরাট দেশ, পরম শক্তিশালী দেশ, তাদের জন্য এরকম মতিভ্রম না হয় যে ভাঙচুর টাংচুর করতে করতে মানুষ মারাও শুরু করে দিব রাইট অ্যান্ড লেফট। আমি একটুখানি বলতে চাচ্ছি শেষ পর্যায়ে দুটো জিনিস। একটা হচ্ছে ওনারা যে বলেছেন শ্রমিক ধর্মঘট, যে ট্রান্সপোর্ট স্ট্রাইক ইত্যাদি, আমি কিন্তু উল্লেখ করছি একজন লোক মারা গেছে, যে মারা গেছে, যার কারণে মারা গেছে কিংবা কি কারণে মারা গেল, আমাদের উচিত হবে এটা সুন্দরভাবে একটা কমিটি করে বের করা যে কেন মারা গেল, এবং দোজ হু আর রেসপন্সিবল দে শুড বি হেল্ড টু জাস্টিস, এক নম্বর, এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত। কিন্তু যারা এই শ্রমিকরা এইসব গাড়ি ভাঙচুর করেছে, পুলিশের গাড়ি আগুন জ্বালিয়েছে, তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই ছবি নেওয়া হয়েছে, দে শুড অলসো বি পানিশড। সঙ্গে সঙ্গে তুমি যেহেতু আইনের লোক, তোমার কাছে এই প্রশ্নটা রাখছি, যেটা মাননীয় আদালতের থেকে যেটা একটা রায় হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে এই ধরনের প্রতিক্রিয়া সমস্ত দেশকে জিম্মি করে এত অবর্ণনীয় কষ্ট দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে এটা করতে পারে কিনা সেটাও দেখা দরকার। না, সেটাই আমি বলছি যে আমাদেরকে নৈতিকতার কথা যদি আমরা বলি, তাহলে আমাদের মনে রাখতে হবে সহিংসতা দন্তেশ্ব দিয়ে সন্ত্রাস দন্তেশ্ব, সংবিধান দন্তেশ্ব, এবং এই তিনটে জিনিসকে যদি আমরা একত্রিত যদি এগিয়ে না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু কোনো কিছু হবে না। সহনশীলতা দন্তেশ্বর। এখন এই প্রেক্ষিতে আমি আরেকটি জিনিস বলবো, সেটা হলো যে আমাদের এই ডোনাল্ড ট্রাম্পের কথা উনি বললেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু একটা মতিভ্রম যেটা অনেকটা কমে এসছে। উনি যে স্টেট অফ দ্য কংগ্রেসে যে বক্তৃতা দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে সার্বিকভাবে বিবিসি এবং সিএনএন আজ সবাই বলছে যে 69% অফ দ্য পপুলেশন, 78% এখন 78 হচ্ছে, 78% তার পক্ষে বলেছে, সমর্থন করেছে। এর মধ্যে 57 হচ্ছে ভীষণ ভালো, আর বাকিরা হচ্ছে মানে ইট ইজ ক্লিয়ার মেজরিটি। মোর দ্যান মেজরিটি। আচ্ছা, এখন কয়েকটা ব্যাপারে সে আবার একটু পিছিয়ে এসছে। ইরাকের ব্যাপারে তারা বলেছে ইরাকের থেকে আমি রদ বদল করি, ইরাকের লোকজন যেতে পারে, ইমিগ্রেশন নিয়েই সে অনেক কিছু বলেছে, আর অনেক কিছু বলেছে। আমার কথা হচ্ছে যদি মতিভ্রম থেকে উঠে আসতে চায়, সেটাকে সহায়তা করতে হবে। যেরকম বিএনপির মতিভ্রম হয়েছিল 2014 সালে, তারা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হয়নি। যখন তারা বলে যে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, আমি বলবো তারা যদি না আসে তাদেরকে টেনে আনা যাবে না। এই কথা তো গত 5 বছর ধরে শুনছি, আরো শুনবেন, আরো 2 বছর শুনবেন, এই একই জিনিস শুনবেন, এই নেক্সট নির্বাচন 2 বছর পরে না, সারা জীবন। আমার কথা হচ্ছে যে এইটা আওয়ামী লীগকে দোষারোপ করলে চলবে না। এটা হচ্ছে নিজেদের উপর আস্থা এখন বাড়ছে, আরো বাড়ুক। আমি চাই যে বিএনপি একটা বড় দল, তাদের যেটা বললেন বিরাট, ওদের বিশাল একটা বেস আছে, তাদের উচিত হবে সক্রিয়ভাবে আলোচনার মাধ্যমে, বিবেচনার মাধ্যমে নিজেদেরকে আরো পুনর্জাগরণ করা, যাতে করে কিনা তারা একটা দেশের সার্বিক পটভূমিতে নির্বাচনের প্রক্রিয়া শুধু নয়, শাসন প্রক্রিয়ার সঙ্গে সুশাসনের ক্ষেত্রে তারাও ইনক্লুসিভ হয়, পার্টিসিপেটরি এনগেজমেন্টে। না তাহলে এই যে এসডিজি আমরা করতে চাচ্ছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে ইউ নিড টোটাল অ্যান্ড কমপ্লিট বাইল্যাটারাল কোঅপারেশন, এবং এটা না হলে কিন্তু কারা ক্ষতিগ্রস্ত হবে? দেশের লোক ক্ষতিগ্রস্ত হবে।
তো সেইটা আমি মনে করি যে জেন্ডার এম্পাওয়ারমেন্ট যতই বলি না কেন, আমরা যতই শিক্ষা ব্যবস্থার কথা বলি না কেন, আমরা যতই স্বাস্থ্য ব্যবস্থার কথা বলি না কেন, সরকারের পক্ষে, হাসিনার পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়। উনি যাচ্ছেন, এই কদিন পরে যাচ্ছেন, উনি ইন্দোনেশিয়া যাচ্ছেন। আমি বলছি এটা ইন্ডিয়ান ওশান ড্রিম কনফারেন্স, ওইটার মধ্যে আমি জড়িত ছিলাম যখন গোড়া এটা শুরু হলো। সেই সময় এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে ইন্দোনেশিয়ায়, এবং এইটা ইন্দোনেশিয়া যাওয়া এবং ওখানে বিবেচনা আলোচনা করা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। আমরা নিচ্ছি এটা যে লোকাল, উপ-আঞ্চলিক, আঞ্চলিক ক্ষেত্রে বাংলাদেশের যে ভূমিকা, গঠনমূলক ভূমিকা, সেটা বাংলাদেশ যখন কোনো কারণে যাচ্ছে, সেটা তো খালি আওয়ামী লীগ পক্ষ না, এটা হচ্ছে পুরো দেশের জন্য। উনি যখন বলছেন একটা কথা, এটা হওয়া উচিত আমাদের ইয়েতে, আমাদের একটা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন যেটা আছে, কিংবা আমাদের যেটা, আমি জানি এখানে কদিন পরে একটা 67টা দেশের আইজিরা আসছে এখানে, যে আলোচনা হচ্ছে প্রেক্ষিতে আমাকে বলা হয়েছে যে টু চেয়ার ওয়ান অফ দ্য সেশনস। এই যে আসছে তারা, এই যে সন্ত্রাস বিরোধী, ট্রান্সন্যাশনাল ক্রাইমের বিরুদ্ধে কেন বাংলাদেশে আসছে হঠাৎ করে, এই যে একটা আলোচনার প্রেক্ষিত হচ্ছে। উনি যাচ্ছেন এপ্রিল মাসে, আগামী মাসে যাবেন ভারতে। এই যে পুরো সার্বিক দিক থেকে যে একটা আমাদের এগোচ্ছি আমরা, এইটা সবাই মিলে এগোতে হবে। বিএনপিকে বাদ, বিএনপি বাদ না, বিএনপিরও দে হ্যাভ এ রাইট টু সাজেস্ট কোর্সেস অফ অ্যাকশন, নট টু বি নেগেটিভ অল দ্য টাইম। একটা খালি মন্তব্য করতে, একটা শেষ পর্যায়ে একটা মন্তব্য করতে চাই। চমৎকার কথা যে মাননীয় প্রধানমন্ত্রী এত অ্যাচিভমেন্টের মধ্যে আছেন, অ্যাচিভমেন্ট হচ্ছে, সবই ঠিক আছে, এবং তিনি বলেছেন যে একটা নির্বাচন করবেন যেটা প্রশ্নবিদ্ধ নয়। এর মাঝে মাঝে যদি কেউ ওই জমিনের উদাহরণটাই দিই, সে প্রায়ই বলে এটা যে এক গামলা দুধের মধ্যে যদি এক ফোঁটা যদি ইয়ে পড়ে, চোনা পড়ে বা এটা লেবুর রস পড়ে যায়, সেটা লেবুর রস ভালো জিনিস, তারপরে তো সেটা ছানা হয়ে যাবে, বরং বুঝতে হবে যে দুধে কত পানি আছে। সময় নাই, কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই প্রধানমন্ত্রীর এই এক গামলা দুধের মধ্যে যে তার সহকর্মীরা মাঝে মাঝে নাক্ষর দিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে, এগুলো হচ্ছে গোচনা। এই সমস্ত বন্ধ করুন মাননীয় প্রধানমন্ত্রী, তা না হলে পরে পরিবেশ বিষাক্ত হতে বাধ্য। কতক্ষণ আমি মুস্তফা, আপনি আমাকে গালাগালি করবেন আর আমি সহ্য করে 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 যাব? আমিও তো রক্ত মাংসের মানুষ, আমিও এক পর্যায়ে ঝাঁপিয়ে পড়বো আপনার উপরে। এটাই আমার মন্তব্য ছিল জমিরের বক্তব্য। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।